আজকে আমরা যে ঘটনা দেখতে পেলাম যে ৩০০ জন চাকরি প্রার্থী এসএলএসটি চাকরি প্রার্থী যারা এতদিন ধরে অবস্থান করছিলেন তাদেরকে পুলিশ রীতিমতো পিটিয়ে তুলে দেওয়া হলো এবং মহিলাদের বলছে যে জেন্টস টয়লেটে যেতে আজকে এমনও দেখা গেল যে সিভিক ভলেন্টিয়ার মানে যারা পুলিশের পোশাক না পরে তারা পর্যন্ত টানতে টানতে প্রিজন ভ্যানে নিয়ে গেলেন, প্রিজন ভ্যান ভরে গেল, বাসে করে নিয়ে যাওয়া হলো এসএলএসটি চাকরি প্রার্থীদের। দেখো সঙ্গীতা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাধীনে 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 2025 সাল, এই এতগুলো বছর উনি রাজ্য চালাচ্ছেন। এই ওনার শাসনাধীনে এই বাংলাতে প্রথমত কোনো একটা বেকারের কাজ নেই, বেকার তার বেকারত্বের জ্বালাই ভুগছে এবং যারা কাজ করতেন তারা তাদের কর্মহীনতাই ভুগছেন, কাজ তারা হারাচ্ছেন। এই যে একটা জবলেস পরিস্থিতি, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই, শ্রমিক তার ন্যায্য মজুরি পাচ্ছেন না, বেকার তার চাকরি পাচ্ছেন না, শিক্ষিত যুবরা তারা কান্নাতে মানে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে তাদের বিলং করতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে শিক্ষিত যুবকরা তারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, কিন্তু অংশগ্রহণ করার পরেও তারা পাস করছেন, পাস করার পরেও তাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে দুর্ভাগ্যক্রমে তারা ফাইনালি চূড়ান্ত পর্যায়ে নিয়োগ পাচ্ছেন না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তারা গরিব এবং যোগ্য মেধা। যদি বড় লোকের কেউ হতো, যদি তৃণমূলী কেউ হতেন, তাহলে টাকা দিয়ে হোক, দলের প্রভাব খাটিয়ে হোক তারা চাকরি পেতেন। এখন এই যে এসএলএসটি যারা আন্দোলনকারীরা আন্দোলন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ওই এসএলএসটি থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে, মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে, যারা যারা চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন, চাকরি পাচ্ছেন না, ফাইনালি নিয়োগ পাচ্ছেন না, তার কারণটা তারা ঘুষ দিতে পারছেন না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামূল দলটাকে ঘুষ দিতে পারছেন না, তার জন্য তারা চাকরিটা কোনো কারণে নিয়োগটা পাচ্ছেন না। যারা ঘুষ দিতে পাচ্ছেন, যারা রাহাজানি করতে পাচ্ছেন, যারা ভোট লুট করতে পাচ্ছেন ইভিএমেতে গিয়ে ভোটের দিনকে, তাদেরকেই কোনো না কোনো কন্ট্রাকচুয়ালি হোক, পার্মানেন্টলি হোক, কোনো রকম নিয়োগ করা হচ্ছে। সুতরাং এই বাংলাতে যোগ্যতা মেধার ভিত্তিতে চাকরি হয় না, চাকরি পাওয়া যায় কিসের ভিত্তিতে? গুন্ডামি করার ভিত্তিতে চাকরি পাওয়া যায়। যার টাকা আছে, যে তৃণমূলী ঝান্ডা নিয়ে ঘুরে, তারাই চাকরি পাবেন। এটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্বীকৃত একটা ধারণা বাংলার মানুষের মনে একটা স্থাপন করে দিয়েছেন। এখন এই ময়দান চত্বরে এসএলএসটি চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন, তারা তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা দাবি দেওয়ার ভিত্তিতে আন্দোলন করছিলেন, অতীতেও করেছেন। তাদেরকে পুলিশ জোরপূর্বক, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তার নির্দেশেই পুলিশ আরজি করে ভাঙচুর চালিয়েছিল, তার নির্দেশে পুলিশ দেহকে নিয়ে গিয়ে তাড়াহুড়ো করে পুড়িয়ে দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার নির্দেশে আমতার আনিস খানকে পুলিশ খুন করেছিলেন। তার নির্দেশে এই পুলিশ এসএলএসটি আন্দোলনকারীদেরকে চাংতোলা করে, পাঁজাকোলা করে তুলে নিয়ে যাচ্ছেন। এবং সবথেকে দুঃখের বিষয়, সবথেকে লজ্জার বিষয়, ঘৃণার বিষয়, মহিলা এসএলএসটি চাকরি প্রার্থী আন্দোলনকারীদেরকে পুরুষ টয়লেটে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বা এরকম একটা কিছু অভিযোগ শুনতে পাচ্ছি। এই অভিযোগটা অত্যন্ত গুরুতর অভিযোগ, সম্পূর্ণ মানবাধিকারকে লঙ্ঘন করছে। এই আমরা আগেও বলেছি যে পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনোভাবেই মানবাধিকারকে মানছেন না, সর্বক্ষেত্রে তারা মানবাধিকার লঙ্ঘন করছেন। আসলে কি জানো তো সঙ্গীতা, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে আমি তো বারংবারই চাকরি প্রার্থীদের ওপর বল প্রয়োগ করছি, চাকরি প্রার্থীদের ওপর আমি ফোর্সফুলি কোনো একটা কিছু করার চেষ্টা করছি, কিন্তু তারপরেও তো আমি ভোট পেয়ে যাচ্ছি। আসলে একটা কথা, গণতন্ত্রে ভোট পাওয়াটা যেমন খুব বড় ম্যাটার করে, আবার কিন্তু গণতন্ত্রে মানুষ যেমন ভোট দিয়ে নির্বাচিত করেন, আবার গণতন্ত্রে কিন্তু মানুষই তার ক্ষমতা কেড়ে নিতে পারেন। কারণ সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে কিন্তু মানুষই সর্বেসর্বা। আসলে তৃণমূল কংগ্রেস তো ভোট লুটের রাজনীতি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো কালীঘাট থেকে তৃণমূলীদেরকে শিক্ষা দিয়েছেন যে কী করে ভোট লুট করতে হয়, কী করে বুথ ব্যায়াম করতে হয়, কী করে ইভিএমকে লুট করে নিয়ে পালিয়ে যেতে হয়, কী করে গণনা কেন্দ্রে নিয়ে গিয়ে গণনা কেন্দ্রে কী করে একটা গণ্ডগোল পাকাতে হয়। এই সব কৌশলগুলো কালীঘাট থেকে তৃণমূলীরা শিখে গিয়ে ভোটের দিনকে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটে, এগুলো ঘটানো হয়। আর সারা বছর ধরে, এই 5টা বছর জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার কুকর্ম অপকর্ম চালিয়ে যান, গোটা রাজ্য জুড়ে চালিয়ে যাচ্ছেন। তারপরেও তৃণমূলীরা ভোট লুট করে ভোটে ক্ষমতায় বারংবার 11 সালে ক্ষমতাতে এসেছেন, তারপরে 16তে এসেছেন, তারপরে 21 এসেছেন, আগামী 26এও মানুষ যদি ভোটের মতো নির্বাচন হয়, যদি নির্বাচনের মতো নির্বাচন হয়, যেন যদি গণতন্ত্রের উৎসবের মতো করে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে বাংলার মাটিতে মিশে যাবে, কবরে ঢুকে যাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আসলে তৃণমূল কংগ্রেস যদি আগের অতীতের নির্বাচনের মতো, যদি পঞ্চায়েত নির্বাচনের মতো যদি নির্বাচন করানো হয়, তাহলে 26 সালে তৃণমূল কংগ্রেস
একদম ছবি হয়ে যাবে। আর একটা কথা, যদি জাতীয় নির্বাচন কমিশনার, যেটা মোদির দ্বারা, নরেন্দ্র মোদির দ্বারা পরিচালিত হয়, সেই নির্বাচন কমিশনার যদি প্রকৃতপক্ষে ভারতের বাংলার মানুষের পক্ষে থাকেন আর তৃণমূলের বিপক্ষে থাকেন, আমি তৃণমূলের বিপক্ষে থাকতে বলছি না, আমি বলছি নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করেন, মানুষের ভোটাধিকারে যদি প্রয়োগ করার সুযোগ তাকে দেন, কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব না করেন, তাহলে ২৬ সালে তৃণমূলের বিদায়ী ঘণ্টা আগেও বেজে গিয়েছিল। ২৬ সালে একবারেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই এসএলএসটি আন্দোলনকারীদেরকে, ৩০০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা বা আটক করা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষের শুরু হচ্ছে, বিদায়ের ঘণ্টা বেজে গেছে। ৩০০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে। এই ৩০০ জনের ফলাফল, এই ৩০০ জনের রায় আগামীর নির্বাচনে এই পশ্চিমবঙ্গের ৯ কোটি মানুষ, ৯ কোটি ভোটার বা ৯ কোটি মানুষ তারা জানিয়ে দেবেন, দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। আপনারা বলছেন কর্মসংস্থান নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ভবিষ্যৎ তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গেলে কর্মসংস্থান দরকার। যে বাণিজ্য সম্মেলন হলো সেখান থেকে উনি বললেন মুকেশ আম্বানি কত বিনিয়োগ করছে সেটা মুকেশ আম্বানি বললেন। তারপর দেউচা পাচামি, যাকে নিয়ে এত বিতর্ক, আজ থেকে নাকি সেখানে কয়লা উত্তোলনের কাজ শুরু হয়েছে, হচ্ছে তো কর্মসংস্থানটা? হ্যাঁ, কর্মসংস্থান হচ্ছে। কর্মসংস্থানটা তৃণমূলীদের হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে তৃণমূলীদের কর্মসংস্থান হচ্ছে। ওদিকে শওকত মোল্লার কর্মসংস্থান হচ্ছে, ওদিকে সন্দীপ ঘোষের কর্মসংস্থান হচ্ছে, সঞ্জয় রায়ের কর্মসংস্থান হয়েছিল, সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি পেয়েছিলেন সঞ্জয় রায় আরজি করেতে, তারপরে সেখানে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো। এই সব মানুষগুলোর কর্মসংস্থান হচ্ছে। আমার, আপনার, আমাদের সকল যারা শিক্ষিত যুবক, যারা শিক্ষিত, তারা তাদের যোগ্যতার ভিত্তিতে কাজ পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান হচ্ছে না। হচ্ছে কর্মসংস্থান কাদের? যারা তৃণমূলী, যারা ভোটের দিনকে বুথকে লুট করতে পারেন, যারা বুথকে জ্যাম করতে পারেন, যারা ইভিএমকে লুট করতে পারেন, যারা ভোট গণনার দিনকে সন্ত্রাস করতে পারেন, ভোটের দিনকে গিয়ে হুমকি দিতে পারেন, তাদের কর্মসংস্থান হচ্ছে। কর্মসংস্থান আমার মতো, তোমার মতো, আমাদের মতো শিক্ষিত যুবকদের, যারা পড়াশুনো করেছেন, যাদের বাবা মায়েরা পড়াশুনো শিখিয়েছেন, তাদের কর্মসংস্থান হচ্ছে না। এবার দেউচা পাচামি, দেউচা পাচামিতে জোর করে তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জোর করে ওখানকার মানুষকে মিথ্যা হামলা দিয়ে ফোর্সফুলি বল প্রয়োগ করে ওই দেউচা পাচামিকে ছিনিয়ে নেওয়ার, অধিগ্রহণ করার চেষ্টা হচ্ছে। দেউচা পাচামির মাটি যার, দেউচা পাচামি তার। এই আন্দোলন আগেও হয়েছে, আন্দোলন আগামী দিনেও হবে। দেউচা পাচামির মাটি, দেউচা পাচামি যে মাটিগুলোকে দখল করার সরকার চেষ্টা করছে বেআইনিভাবে, আদিবাসীদের মাটি হোক, মানুষের মাটি হোক, মানুষের জমি হোক, জমি কেড়ে নিতে আমরা দেব না। আমরা বাংলার মানুষ, দেউচা পাচামি যাদের জমি তাদের খনি, মাটি যার, জমি যার, সম্পদ তার। এই স্লোগানকে আন্দোলন করে, এই স্লোগানকে হাতিয়ার করে আগামী দিনে আন্দোলন দানা বাঁধবে। দেউচা পাচামি যদি আইন মেনে হয়, যদি দেউচা পাচামি যার মাটি তাকে যদি স্বীকৃতি দেওয়া হয়, যার জমি তাকে যদি স্বীকৃতি দেওয়া হয়, জমির মালিককে যদি অগ্রাহ্য করা হয়, উপেক্ষা করা হয়, করে যদি কোনো শিল্প করা হয়, শিল্পের নামে যদি অপশিল্প করা হয়, শিল্পের নামে যদি কুশিল্প করা হয়, শিল্পের নামে যদি ধর্ষণের শিল্প করা হয়, চপের শিল্প করা হয়, সেই শিল্প আমরা হতে দেব না। সেই শিল্প দেউচা পাচামির মানুষ হতে দেবেন না। কারণ দেউচা পাচামির জমি যার, মাটি যার, সেই দেউচা পাচামির সম্পদটাও তার। এই স্লোগানটাকে আমরা হাতিয়ার করে আগামী দিনে আন্দোলনকে তীব্রতর করব, যদি আইন মেনে, অ্যাপ্রোপ্রিয়েট আইন মেনে শিল্প সেখানে না হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিল্প হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। এখানে একটা খুব বড় একটা প্রশ্ন, তাহলে সিঙ্গুরে যে টাটাদের কারখানাটা হচ্ছিল বামফ্রন্ট আমলেতে, সেই কারখানাটা কি বোমা তৈরির কারখানা হচ্ছিল নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সিঙ্গুরেতে যে টাটাদের কারখানাটা ন্যানো কারখানা হচ্ছিল, সেই কারখানাটা কি কোনো কারণে চপ তৈরির কারখানা হচ্ছিল নাকি? বোমা তৈরির কারখানা হচ্ছিল নাকি? সেটা কারখানাটা টাটাদের কারখানা হচ্ছিল, সেখানে লক্ষ লক্ষ মানুষের কাজ হতো, কর্মসংস্থান হতো। শুধুমাত্র টাটা কোম্পানিতে কারখানাতে কাজ পেত তারা, শুধুমাত্র সেটাই নয়, সেই একটা বড় শিল্পের হাত ধরে ধরে ছোট শিল্প, মাঝারি শিল্পরা বাংলাতে একটা বংশ বিস্তার করতো। তাহলে বাংলার চালচিত্রটা, বাংলার মানচিত্রটা, অর্থনৈতিক চিত্রটাই পাল্টে যেত। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় টাটাদের কারখানাকে বন্ধ করেছিলেন শুধুমাত্র নিজের রাজনৈতিক ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। ক্ষমতার লোভে লালায়িত হয়ে উনি এই কাণ্ডগুলো করেছিলেন। আর তাকে পূর্ণভাবে শারীরিক, মানসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে সমস্ত রকমভাবে সমর্থন করেছিলেন তৎকালীন বিরোধী নেতা, কেন্দ্রের বিরোধী দল বিজেপি। তার রাজনাথ সিং থেকে শুরু করে সুষমা স্বরাজ থেকে শুরু করে, উনি এখন মারা গেছেন, সুষমা স্বরাজ থেকে শুরু করে প্রত্যেকে বিজেপির নেতারা তাকে অনশন করতে উৎসাহিত করেছিলেন। অনশনের নামে প্রহসন করেছিলেন উনি, সেটা করতে উৎসাহ জুগিয়েছিলেন। আর সেখানে কংগ্রেসকে নাস্তানাবুদ করেছিল বিজেপি কেন্দ্রে, আর বাংলায় বামফ্রন্ট সরকারকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাস্তানাবুদ করেছিলেন। বুদ্ধবাবুর মতো সৎ,
সৎ নিরীহ ভদ্র সভ্র নম্র মানুষটাকে হেনস্থা করেছিলেন, করে বাংলার মানুষের একটা খারাপ দিনকে ডেকে এনেছেন। বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতে পারছেন যে কত খারাপ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় উপস্থাপন করেছেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব আগামী 26-এর নির্বাচনে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হবে, তৃণমূলকে হারাবে, বিজেপিকে তাড়াবে, বাংলাতে বাম গণতান্ত্রিক প্রগতিশীল সরকার ক্ষমতাতে আসবে।